প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমি ক্লাসের শুরুতেই আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদের এই মহিলা কলেজের পরিবার, বিশেষ করে আমাদের প্রিন্সিপাল স্যার সহ যারা রয়েছেন, কর্মকর্তাবৃন্দ, কর্মচারীবৃন্দ সবাই সুস্থ রেখেছেন আল্লাহ। এই জন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করে আজকে আমি আমার ক্লাসের কার্যক্রম শুরু করছি। আজকে আমাদের বিষয় হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, দ্বিতীয় পত্র। দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে আজকে আমি আলোচনা করব তোমাদের সামনে। এটা আসলে সম্পূর্ণই থিওরিক্যাল ব্যাপার, একটু বুঝে শুনিয়ে কান দিয়ে একটু শুনতে হবে, কেমন? তো আজকে আমার দ্বিতীয় অধ্যায়ের বিষয় হচ্ছে বিপণন পরিবেশ। বিপণন পরিবেশ, এখানে দুইটা শব্দ, একটা হচ্ছে বিপণন আর একটা হচ্ছে পরিবেশ। বিপণন সম্পর্কে তোমরা প্রথম চ্যাপ্টারে জেনেছো, তারপর আমি ছোট্ট একটু করে বলবো। বিপণন হচ্ছে ভোক্তাদের সন্তুষ্টি বিধান করা। বিপণন হচ্ছে ভোক্তাদের সন্তুষ্টি বিধান করা, অর্থাৎ আমরা যে পণ্যগুলো উৎপাদন করি, উৎপাদন করে ভোক্তাদের কাছে পৌঁছানো, এটা হচ্ছে বিপণন কার্যক্রম। এই বিপণন কার্যক্রমের মাধ্যমেই পণ্য কারখানা থেকে, শিল্প প্রতিষ্ঠান থেকে উৎপাদিত হয়ে ভোক্তাদের কাছে চলে যায়, আর এটাই হচ্ছে হলো বিপণন। অর্থাৎ বিপণন এর মাধ্যমে ক্রেতাদের কাছে ভ্যালু সৃষ্টি করা হয়। অর্থাৎ ভ্যালুটা কি? ভোক্তা কিছু বিনিময়ের মধ্যে কিছু সুবিধা গ্রহণ করে, আর এর জন্য ভোক্তারা কিছু বিনিময় প্রদান করে। এই দুইটার যে পার্থক্য, সেটাই হচ্ছে হলো ভ্যালু। এটা গত চ্যাপ্টারের বিষয়বস্তু ছিল। আজকে আমার বিষয়বস্তুর চ্যাপ্টার হচ্ছে বিপণন পরিবেশ। তো এই বিপণন তোমরা একটু বুঝলে, তারপর আছে পরিবেশ। পরিবেশ শব্দটার সাথে আমরা সবাই পরিচিত, ছোট সময় থেকে আমরা পড়ে আসছি। আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়ে আমাদের পরিবেশ। এই পরিবেশ প্রাকৃতিকভাবে আছে, আবার সামাজিকভাবে আছে। ঠিক প্রতিটি ক্ষেত্রেই এই পরিবেশ তার বিষয়কে প্রভাবিত করে। ঠিক বিপণনকেও তার যে পরিবেশ রয়েছে, সেই পরিবেশ দ্বারা বিপণন প্রভাবিত হয়। সেই বিপণন পরিবেশ নিয়ে আলোচনার ক্ষেত্রে আমরা বলবো যে বিপণন করতে এর সাথে জড়িত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যে বিষয়গুলো জড়িত, সেটাই হচ্ছিল বিপণন পরিবেশ, অথবা বিপণনকে এই যেই পক্ষগুলো রয়েছে, এই পক্ষগুলো বিভিন্নভাবে যেইভাবে প্রভাবিত করে, সেটাই হচ্ছে পরিবেশ। এই বিপণন পরিবেশকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। আমি আবার বলছি, এই বিপণন পরিবেশকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সামষ্টিক পরিবেশ, আর একটা হচ্ছে ব্যষ্টিক পরিবেশ। ব্যষ্টিক পরিবেশ, আর একটা হচ্ছে সামষ্টিক পরিবেশ। অর্থাৎ ব্যষ্টিক পরিবেশ হচ্ছে যেই পরিবেশটা তোমার বিপণনের সাথে সরাসরি প্রত্যক্ষভাবে জড়িত, সেটাকে বলা হচ্ছে বিপণন, সেটাকে বলা হচ্ছে ব্যষ্টিক পরিবেশ। আর যেই বিষয়গুলো পরোক্ষভাবে জড়িত, সেটা হচ্ছে সামষ্টিক পরিবেশ। আমি আবারও বলছি, ব্যষ্টিক পরিবেশ হচ্ছে যে বিষয়গুলো এই বিপণনের সাথে
সরাসরি জড়িত সেগুলো হচ্ছে ব্যষ্টিক পরিবেশ, আর যেটা পরোক্ষভাবে জড়িত সেটা হচ্ছে সামষ্টিক পরিবেশ। তোমরা একটু খেয়াল করো, আমি ব্যষ্টিক পরিবেশটা তোমাদের ব্ল্যাকবোর্ডে লিখছি, তোমরা একটু খেয়াল করো, যদি খাতা কলম সামনে থাকে তোমরা একটু উঠিয়ে নিবা। তোমরা যদি একটু ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও তাহলে দেখতে পারবা আমি এটি ব্যষ্টিক পরিবেশ ব্যষ্টিক পরিবেশের উপাদান যেগুলো আছে মোটামুটি আমি 5টা পয়েন্টে লিখেছি। তোমরা একটু খেয়াল করে দেখো। 1 নম্বর আছে কোম্পানি, 2 নম্বরে আছে সরবরাহকারী, 3 নম্বর আছে বিপণন মধ্যস্থ ব্যবসায়ী, 4 নম্বর আছে প্রতিযোগী, 5 নম্বর হচ্ছে ক্রেতা সাধারণ। অর্থাৎ এই বিষয়গুলো বিপণন পরিবেশের সাথে সরাসরি জড়িত। কীভাবে? কোম্পানি, অর্থাৎ এটা কোম্পানি গঠিত হয়েই কিন্তু তার বিপণন কার্যক্রম শুরু হয়। কোম্পানি যদি গঠিত না হয়, গঠন করা না হয়, তাহলে কিন্তু বিপণন কার্যক্রমে শুরু করার বা এটার ফলাফল পাওয়ার কোনো সুযোগ নেই। আর এই কোম্পানি আমরা জানি বিভিন্ন আইন প্রণয়ন ইত্যাদি, বিভিন্ন সংগঠন, বিভিন্ন শাখা উপশাখা ইত্যাদি নিয়ে এই কোম্পানি গঠিত হয়। আমি খুব সংক্ষেপে বলবো, তোমরা এগুলো অবশ্যই বইয়ের সাথে একটি সম্পর্ক রাখলে বুঝতে পারবা। যেহেতু আমাদের সময় কম, আমরা এগিয়ে যেতে চেষ্টা করবো আরও। তারপরে হচ্ছে সরবরাহকারী, অর্থাৎ এই বিপণনের এটা একটা সরবরাহকারী হচ্ছে বিপণন পরিবেশের সাথে প্রত্যক্ষভাবে জড়িত। কীভাবে? অর্থাৎ যে কোম্পানি যে পণ্যটা উৎপাদন করবে, সেই পণ্যটা উৎপাদন করার ক্ষেত্রে আমি শুধু একটি ব্যাপার বলবো, সেটা হচ্ছে কাঁচামাল। পণ্য উৎপাদন করতে কী লাগে? কাঁচামালের প্রয়োজন হয়। সেই কোম্পানি তার কারখানা বলো আর যার শিল্প প্রতিষ্ঠান বলো, সেখানে পণ্যটা উৎপাদন করার জন্য কাঁচামালের প্রয়োজন হবে। এই কাঁচামালটা কিন্তু সে কারখানার মধ্যেই পাবে না, বিভিন্ন জায়গা থেকে সরবরাহকারীরা আমাদের কাছে বা কোম্পানির কাছে এটা সরবরাহ করে দিবে। যেমন একটা কারখানায় বা একটা চাল উৎপাদনকারী প্রতিষ্ঠানে যে চাল উৎপাদন করা হয়, তাহলে কিন্তু কৃষকদের কাছ থেকে এই চালটা কারখানায় আগে আসতে হবে। যেভাবেই হোক, কৃষক নিজে নিয়ে আসুক অথবা আমরা প্রতিষ্ঠানে বা কোম্পানির পক্ষ থেকে নিজেরা সংগ্রহ করি, এটা যেভাবেই হোক এটা সরবরাহের মাধ্যমেই এই কোম্পানির কাছে পৌঁছবে। 3 নম্বর বিপণন মধ্যস্থ ব্যবসায়ী। এখন কিন্তু আমি 2 নম্বর পর্যায়ের পরে যদি আমরা পণ্যটা উৎপাদন করেই ফেলি, তারপরে কিন্তু তোমার এই পণ্যটা ভোক্তাদের কাছে কী করতে হবে? পৌঁছিয়ে দিতে হবে। তো সেই পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থাটা তো অবশ্যই কোম্পানি নিজে করবে না, করা সম্ভব নয়। তার বিভিন্ন শাখা প্রশাখা মধ্যস্থ ব্যবসায়ীর মাধ্যমে কিন্তু সেটা ভোক্তাদের মাধ্যমে পৌঁছাইতে হবে। সেটা হচ্ছে কি, যেমন মনে করো সেটা হতে পারে কি পাইকারি ব্যবসায়ীরা পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে কিনে নিতে পারে সরাসরি, এবং সেটা তখন কোথায় চলে যাবে? খুচরা ব্যবসায়ীর কাছে চলে যাবে। খুচরা ব্যবসায়ীর কাছে চলে যাওয়ার পরে কিন্তু তোমার আমরা যে ভোক্তা, এই ভোক্তারা এটা সংগ্রহ করতে পারবো। তারপরে হচ্ছে 4 নম্বরে প্রতিযোগী কি? একটা প্রতিষ্ঠান কিন্তু এই দেশে একটা বিষয়ের প্রতিষ্ঠান বা একটা পণ্য উৎপাদনের প্রতিষ্ঠান বা কোম্পানি কিন্তু একটিই থাকে না, একাধিক থাকে।
এবং বর্তমান প্রেক্ষাপটে এই প্রতিযোগীর সংখ্যা এত বেশি যে আসলে আমাদের ব্যবসায় টিকে থাকাটাই অনেক বড় কঠিন হয়ে দাঁড়ায়। এটা শুধু এখন জাতীয় পর্যায়ে নয়, আন্তর্জাতিক পর্যায়ে এটা চলে গেছে। তো এই জন্য এই প্রতিযোগীর বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথে এখানে বিবেচনা করতে হবে। অর্থাৎ আমাকে অবশ্যই এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমার পণ্যের মান, পণ্যের ধরন, পণ্যের ব্যবহার, সহজলভ্যতা ইত্যাদি বিষয়ে চিন্তা করেই কিন্তু আমার এই বিপণন কার্যক্রম চালিয়ে যেতে হবে, আর না হয় কিন্তু আমি ব্যবসা থেকে ছিটকে পড়ব। তারপর আছে ক্রেতা সাধারণ, এটা তো আর বলতেই হয় না, বোঝাই যাচ্ছে। ক্রেতা সাধারণ যদি নাই থাকে তাহলে তো আমার বিপণন কার্যক্রম বলো, আমার ব্যবসা বলো, কোম্পানি বলো, কোনো কিছুই কিন্তু আর আমাদের টিকে থাকবে না। অর্থাৎ সর্বশেষে যে আমাদের নির্ভর করতে হয় ক্রেতা সাধারণ, আর বিপণনের কাজই হচ্ছে ক্রেতা সাধারণকে সন্তুষ্ট করা। আর সন্তুষ্ট করব কীভাবে? অবশ্যই আমার পণ্যটা ওই মানসম্মতভাবে উৎপাদন করতে হবে, প্রয়োজনে তাদের কাছে পণ্য পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা করতে হবে, পণ্যের মান, পণ্যের মূল্য সব কিছু বিবেচনা করে ক্রেতা সাধারণকে আমাদের মাথায় রেখে কাজ করতে হবে। তাই বোঝা যাচ্ছে যে আসলে এই যে 1 নম্বর বলছি কোম্পানি, 2 নম্বর সরবরাহকারী, 3 নম্বর বিপণন মধ্যস্থ ব্যবসায়ী, 4 নম্বর প্রতিযোগী, 5 নম্বর ক্রেতা সাধারণ। এগুলো হচ্ছে বিপণন পরিবেশের বেষ্টিক পরিবেশ, অর্থাৎ যা বিপণন পরিবেশের সাথে সরাসরি জড়িত। তাহলে এবার আমি আসব সামষ্টিক পরিবেশ। আরেকবার তোমরা খেয়াল করো, এখন আমরা চলে আসছি সামষ্টিক পরিবেশ, অর্থাৎ বিপণন পরিবেশের যে উপাদানগুলো বিপণন পরিবেশকে পরোক্ষভাবে প্রভাবিত করে সেটা হচ্ছে হলো সামষ্টিক পরিবেশ। এখানে আমি 5টা পয়েন্ট লিখেছি। একটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, সাংস্কৃতিক পরিবেশ। 5টা জিনিসের সাথে আমাদের জীবন বলো, বিপণন বলো, সব কিছুই কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। অর্থনৈতিক পরিবেশ অর্থাৎ যে আমরা বিপণন কার্যক্রম যে পরিচালনা করব, এটার সাথে অবশ্যই অর্থের যোগানের ব্যাপারটা রয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে বিভিন্ন অবস্থান থেকে একটা অর্থনৈতিক পরিবেশ চায়, অর্থাৎ তারা যেন অর্থের অভাবে তাদের পরিবেশ, তাদের বিপণন কার্যক্রম যাতে কোনোভাবেই কি না হয়, ক্ষতিগ্রস্ত না হয়। একটি বলি, যেমন ব্যাংক হতে পারে, অবশ্যই ব্যাংকের কাছ থেকে বড় বড় প্রতিষ্ঠানগুলো ঋণ নেবে,
ঋণ নিয়ে তাদের বিপণন কার্যক্রমের যে কাজগুলো রয়েছে সেগুলো পরিচালনা করবে। তো এই ধরনের আরও অনেক ব্যাপারগুলো রয়েছে, সেগুলি অর্থাৎ অর্থনৈতিক ব্যাপারটা যেভাবে আমাদের বিপণন পরিবেশকে প্রভাবিত করে সেটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ অবশ্যই গুরুত্বপূর্ণ ব্যাপার। মনে করো এই বর্তমান অবস্থার প্রেক্ষাপটে যদি আমরা বলি, এমন একটা প্রাকৃতিক পরিবেশ এখন আমাদের শুধু বাংলাদেশের প্রেক্ষাপটে নয়, সারা পৃথিবীব্যাপী এটা চলছে। কি পরিবেশের জন্য, কি অবস্থার জন্য কিন্তু আমরা এটা চোখেও দেখি না, বুঝতেও পারতেছি না। এরকম একটা পরিবেশ বিরাজ করতেছে যা আসলে আমাদের প্রকৃতিগতভাবেই আমরা একেবারে স্তব্ধ হয়ে আছি। তাই বোঝা যাচ্ছে যে আসলে এই প্রকৃতি যদি আমাকে কি না করে, প্রাকৃতিক ব্যাপারগুলো যদি আমাকে সাপোর্ট না করে, আমি বিপণন কার্যক্রম কেন, আমাদের এই পৃথিবীর সকল কার্যক্রমই কী হয়ে যাবে, স্তব্ধ হয়ে যাবে। যেমন আমি আজকে ঢাকা গিয়ে আমার কি করতে হবে, ঢাকা গিয়ে আমার এই বিপণন কার্যক্রম পরিচালনার জন্য আমার কিছু ম্যাটেরিয়ালস আনতে হবে। কিন্তু দেখা গেল ঘূর্ণিঝড় বা প্রাকৃতিক দুর্যোগের কারণে আমার লঞ্চ বা আমার রাস্তাঘাটের যেই গাড়িগুলো রয়েছে, যানবাহনগুলো রয়েছে, সেগুলো কি হচ্ছে না, চলতেছে না। তাহলে আমি এখানে কি হয়ে যাব, বাধাগ্রস্ত হয়ে যাব। তাই না, প্রাকৃতিক পরিবেশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তিগত পরিবেশ, এটা তো বর্তমান, এটা ছাড়া তো আমরা চিন্তাই করতে পারি না। অর্থাৎ বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে আমরা আমাদের সকল, শুধু বিপণন কেন, সকল কার্যক্রমগুলো আমরা কি করতে যাচ্ছি, চালিয়ে যেতে পারতেছি এবং যেতে হবে। এই পৃথিবীর সাথে তাল মিলাতে হলে আমাদের কি করতে হবে, এই প্রযুক্তির সাথে তাল মিলিয়ে, অর্থাৎ আগে যেই কাজটা আমরা সরাসরি হাতে করেছি, এখন আমার সেটা হাতে করতে হয় না, ইশারা দিলেও হয়ে যায়, আঙ্গুলে চাপ দিলেই হয়ে যায়। তো এই ব্যাপারগুলো আমাদের এই সামষ্টিক পরিবেশকে প্রভাবিত করে, বা এটাও একটা বিপণন পরিবেশের একটি উপাদান। রাজনৈতিক পরিবেশ, অর্থাৎ দেশের রাজনৈতিক সাথে সকল পরিবেশ বা রাজনৈতিক পরিবেশের সাথে বিপণন পরিবেশও অতপ্রতভাবে জড়িত। আমরা মাঝে মাঝে দেখেছি এই আমাদের দেশে কেন, সকল পৃথিবীব্যাপী এই রাজনৈতিক পরিবেশটা যখন শান্ত থাকে, তখন আমাদের সকল কার্যক্রমে সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হয়। আর যদি বা এই রাজনৈতিক পরিবেশ বিভিন্ন কারণে অশান্ত অবস্থার সৃষ্টি করে, তাহলে কিন্তু আমাদের কোনো কার্যক্রমে আর কি থাকে না, আমাদের হস্তগত থাকে না। 5 নম্বর আছে সাংস্কৃতিক পরিবেশ। সাংস্কৃতিক পরিবেশ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। অর্থাৎ ভোক্তারা যেই পণ্যগুলো ব্যবহার করবে, এগুলো কিন্তু একটি এক এক এলাকার, এক এক অবস্থার, এক এক দেশের সাংস্কৃতিক কার্যক্রমের উপর নির্ভর। যেমন মনে করো আমাদের এই এখন রমজান মাস চলছে, সামনে ঈদ। এই ঈদে ঈদটা হচ্ছে মুসলমানদের সর্বোচ্চ একটি ধর্মীয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানের যে পোশাক পরিচ্ছদ সব কিছুই কিন্তু আলাদা। তাই এটার উপর নির্ভর করে আমার কি করতে হবে, আমরা যে বিপণন কার্যক্রম সেটা আমাদের উৎপাদন ক্ষেত্রে চিন্তা করতে হবে, সেই মার্কেটে সেটা কীভাবে আসবে, কোন ধরনের পোশাক আশাক পরিচ্ছদ এই মুহূর্তে প্রয়োজন হবে, সেভাবে চিন্তা করে কিন্তু এই সাংস্কৃতিক পরিবেশের উপর ভিত্তি করে আমরা কাজ করি। যেমন পহেলা বৈশাখ আমরা পালন করে থাকি, সেখানেও কি এই সাংস্কৃতিক ব্যাপারটা কি করতে হয়, অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদের নিতে হয়। তো বুঝতে পারলাম আমরা যে বিপণন পরিবেশের দুইটি যে ব্যাপার, একটা হচ্ছে ব্যষ্টিক পরিবেশ, একটা হচ্ছে সামষ্টিক পরিবেশ। এই প্রত্যেকটা পরিবেশের উপর নির্ভর করে আমাদের বিপণন কার্যক্রম পরিচালিত হবে।
এখন আমি চলে আসব বাংলাদেশের বিপণন পরিবেশের কী অবস্থা, লিখে নিতে পারো। বাংলাদেশের বিপণন পরিবেশ, আসলে এই বাংলাদেশের বিপণন পরিবেশ আমরা যে ব্যষ্টিক এবং সামষ্টিক যে উপাদানগুলো আমরা আলোচনা করেছি, আসলে ব্যাপারটা একই। বাংলাদেশের ক্ষেত্রে আসলে ভিন্নতা কিছুই নয়। তারপরেও আমি 5টি পয়েন্ট লিখেছি, তোমরা খেয়াল করো। 1 নম্বর হচ্ছে ব্যবস্থাপনা দক্ষতা, 2 নম্বরে কাঁচামালের সহজলভ্যতা, 3 নম্বর হচ্ছে মধ্যস্থ ব্যবসায়ী, 4 নম্বর হচ্ছে প্রতিযোগিতা, 5 নম্বর হচ্ছে জনসংখ্যার বৈশিষ্ট্য। ব্যবস্থাপনা ও দক্ষতা অর্থাৎ এখানে আমাদের একটু স্বীকার করতেই হবে, বলতেই হবে বা বুঝতেই হবে, বাংলাদেশের ক্ষেত্রে বিপণন কার্যক্রম বলো, শিল্প প্রতিষ্ঠান উৎপাদনের মাধ্যমে আমরা পৃথিবীর সর্বোচ্চ শিখরে উঠে যাব, চলে যাব, এই অবস্থাটা হয়তো আমরা চেষ্টা করতেছি, কিন্তু আমাদের এখানে আসলেই অনেকটা ব্যবস্থাপনার বা অন্যান্য যে দক্ষতা রয়েছে সেগুলোর অনেকটা অভাব রয়েছে। তাই এগুলো আমাদের আসলে এই বাংলাদেশের বিপণন পরিবেশের ক্ষেত্রে বিবেচনায় আনতে হবে, বিবেচনায় থাকতে হবে, যাতে আমাদের যে ব্যবস্থাপনার যে যতটুকু সফলতা রয়েছে সেটা তো থাকবেই, তারপরে যতটুকু ব্যর্থতা রয়েছে সেগুলো আমরা কাটিয়ে ওঠে এই বাংলাদেশের বিপণন পরিবেশকে আরও সুন্দর করতে হবে। 2 নম্বরে কাঁচামালের সহজলভ্যতা। হ্যাঁ, কাঁচামালের সহজলভ্যতা এটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কিভাবে পেতে পারি, কিভাবে পাচ্ছি। কিছু কিছু কাঁচামাল আমাদের দেশীয় যেটা হয়ে থাকে সেটা আমরা আসলে খুব অল্প সময়ে খুব কম মূল্যে, ন্যায্য মূল্যে, অন্যায্য মূল্যে, যেভাবে বলি না কেন আমরা এটা পেয়ে থাকি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের সমস্যার সৃষ্টি হয়, অর্থাৎ যেসব কাঁচামালগুলো আমরা আমাদের দেশে কিনা হয় আমরা না পাই বা উৎপাদন না হয়, সেগুলোর জন্য আমাদের কোথায়, আমাদের বাইরে বা আমদানির উপর নির্ভর করতে হয়। তাই এ হচ্ছে বাংলাদেশের কাঁচামালের সহজলভ্যতার ব্যাপারে কথা। 3 নম্বর হচ্ছে মধ্যস্থ ব্যবসায়ী। ঠিক, বাংলাদেশের মধ্যস্থ ব্যবসায়ীর সংখ্যা আসলে ব্যাপক। এটা আমাদের বিপণন কার্যক্রমকে সহজ করতে সাহায্য করে, এতে কোনো সন্দেহ নেই। অর্থাৎ যে পাইকারি ব্যবসায়ী বা খুচরো ব্যবসায়ী যাই রয়েছে তারা সবাই কিন্তু এই এই বিপণন কার্যক্রমের সাথে জড়িয়ে ভোক্তাদের কাছে কি করে নিয়ে যায়, আর ভোক্তারা সেটা ভোগ করে থাকে। প্রতিযোগিতা, ঠিক আমি যেটা এই বিপণন পরিবেশ প্রকারভেদে আলোচনা করেছি, সেখানেও প্রতিযোগিতা বাংলাদেশের ক্ষেত্রেও ব্যতিক্রম নেই। এখানেও আমাদের কি রয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতা রয়েছে। অর্থাৎ যে প্রতিষ্ঠান যত কম মূল্যে, সহজলভ্যে, সহজভাবে, সুন্দরভাবে ভোক্তাদেরকে কাছে টানতে পারবে, সন্তুষ্ট অর্জন করতে পারবে, সেই প্রতিষ্ঠানটাই কী করবে, খুব সহজ সুন্দরভাবে কী করতে পারবে,
প্রতিষ্ঠান চালিয়ে যেতে পারবে। অর্থাৎ এই প্রতিযোগিতার বিষয়টা মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। 5 নম্বর, জনসংখ্যার বৈশিষ্ট্য। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বাংলাদেশে এই জনসংখ্যা, অর্থাৎ আমাদের এমন সুন্দর একটি দেশ, এখানে আমাদের বিভিন্ন ধর্মাবলম্বী, বিভিন্ন আচার আচরণের বিভিন্ন মানুষ, আমরা এমনভাবে সুন্দরভাবে এখানে বসবাস করছি, আসলে সেটা আমাদের একটা গর্বের বিষয় এ দেশের জন্য। সেই জনসংখ্যার বৈশিষ্ট্যর উপর ভিত্তি করে কি এই বিপণন পরিবেশ প্রভাবিত হয়। মুসলমানদের ক্ষেত্রে এক একটা বৈশিষ্ট্য রয়েছে, হিন্দুদের ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য রয়েছে, অন্য ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের ক্ষেত্রে এই এক একটা বৈশিষ্ট্য রয়েছে। তাই এই জনসংখ্যাটাকেও কি বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের বিপণন পরিবেশকে প্রভাবিত করে। যাই হোক, আমি মোটামুটি তোমাদের দ্বিতীয় চ্যাপ্টারে যে বিপণন পরিবেশ, এই পরিবেশ নিয়ে মোটামুটি আলোচনা শেষ। তোমাদের কাছে যদি বই থেকে থাকে তোমরা বইটা নিয়ে একটু ভালো করে পড়বে, হ্যাঁ। আর আসলে এই উৎপাদন ব্যবস্থাপনা বিপণন, এটা বইটা শুধু তোমাদের একটু মনোযোগ দিয়ে একটু পড়তে হবে, মুখস্থের কিছু নেই। তাই বইটা ভালো করে পড়লেই তোমরা আরও ভালো করবে। ভালো করতে চেষ্টা অবশ্যই তো থাকবেই। যদি আমরা স্বাভাবিক পরিবেশে নেই, এর মধ্যে আমরা ইনশাল্লাহ ভালোভাবে চেষ্টা করব সামনে পরীক্ষা যাতে আসলে আমরা খুব সুন্দরভাবে সহজভাবেই আমাদের পরীক্ষাটা দিতে পারি। সর্বশেষে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তার শুকরিয়া আদায় করে, আমরা তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আমরা আজকের এই ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।